এই মুহূর্তে আমরা ঝাড়খণ্ডের ঘাটশিলায়। এখানে শান্ত একটা ভাব আছে যা খুবই অসাধারণ। কথা বলেছিলাম মাত্র 10 টাকা করে চাইলো, একটু চাও খাবো। রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে। এই ঘর পেতে গেলে আপনাকে কি করতে হবে, কম বাজেটে কিভাবে ঘাটশিলাকে সুন্দরভাবে ঘোরা যায়। ঘর কিন্তু সত্যি ভালো, দেখুন এসিও আছে। এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জ। শয়নকক্ষ, বিশ্রাম ঘর, এখন লেখকের পোশাক, পাণ্ডুলিপি, চিঠিপত্র। এই গৌরীকুঞ্জ যেন পথের পাঁচালীর জীবন্ত পাতা। এই সেই সুবর্ণরেখা নদী, পুরো জঙ্গলের দিকে। এসব এসি সব রকম বড় বড় হোটেলগুলোতে যে ফ্যাসিলিটি থাকে, থাকা খাওয়া নিয়ে 500 টাকা করে পার ডে। আজকের আমাদের ভ্রমণের গল্প ঘাটশিলা। আজকে ঘাটশিলার প্রথম দিন। আমাদের এই ভ্রমণে কত কম খরচে ঘাটশিলা ঘোরা যায় সেটাই জানতে পারবেন। এর পরের পর্বগুলিতে সমস্ত ভ্রমণের ভিডিও দেখতে পাবেন। ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। একটা অনুরোধ, একটা লাইক করুন, চেনা জানার মধ্যে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি আজকের ভ্রমণের গল্প ঘাটশিলা। গুড মর্নিং। আজ সোমবার 15ই ডিসেম্বর এবং 2026। আজকে আবার একটি নতুন ব্লগে আমি বেরিয়ে পড়েছি। আজকের ভ্রমণের গল্প বলবো আপনাদেরকে ঘাটশিলা। আমরা আজকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরছি। ট্রেন নাম্বার হচ্ছে 120-21, 6টা 20 ছাড়ার সময়। দেখা যাক। তবে রিপোর্ট আছে এই ট্রেনটি প্রত্যেক দিন পৌঁছাতে অনেক দেরি করে, কিন্তু এখান থেকে ঘাটশিলা পৌঁছানোর কথা 9টা 1-এর সময়। দেখা যাক গিয়ে কটায় পৌঁছায়। আজকে আপনাদের ব্লগে দেখাবো সবচেয়ে কম খরচে কীভাবে ঘোরা যায়, কোথায় থাকা যায়, সমস্ত কিছু দেখাবো। এবং ওখানকার যে দেখার যা যা আছে সব চেষ্টা করব আপনাদের দেখাবার। তাহলে চলুন আমরা এগোই। আজকে ট্রেনে আমাদের ট্রেন হচ্ছে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। ট্রেন নম্বর হচ্ছে 12021। চলুন তাহলে। আমরা এই মুহূর্তে ঘাটশিলা স্টেশনে এসে নামলাম। চারিদিকে বেশ ফাঁকা ফাঁকা পরিবেশ। বড় বড় টুরিস্ট স্পটে সাধারণত যেমন ভিড় দেখা যায়, এখানে তার কিছুই নেই। একটা অদ্ভুত শান্তি চারপাশ জুড়ে। যে ট্রেনে আমরা এলাম সেটা ধীরে ধীরে আমাদের সামনে দিয়েই ছেড়ে চলে যাচ্ছে। আমরাও হেঁটে চলেছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, সামনের দিকে তাকিয়ে। এই মুহূর্তে আমরা ঝাড়খণ্ডের ঘাটশিলায়। এখানে শান্ত একটা ভাব আছে যা খুবই অসাধারণ। এবং এই 3 দিন কোনো লাক্সারি নয়, পুরো আমরা ঘুরবো অলিতে গলিতে এই ঘাটশিলার সমস্ত জায়গায় এবং দেখার চেষ্টা করবো ঘুরে ঘুরে। এবং সেটাই আপনারা দেখতে পাবেন আমার ব্লগ। চলুন তাহলে শুরু করি। সামনের দিকে তাকিয়ে চারিদিকে দেখতে দেখতে প্ল্যাটফর্মের উপর দিয়ে এগিয়ে চলেছি। এখান থেকে বাইরে বেরিয়ে অটো ধরবো। গন্তব্য সেই ঘাটশিলা রামকৃষ্ণ মিশন। আশা করি আপনারাও আমার এই যাত্রাটা ভিডিওর মাধ্যমে অনুভব করছেন। তাহলে চলুন শুরু করা যাক ঘাটশিলার এই শান্ত ভ্রমণ। ঘাটশিলা প্ল্যাটফর্মটি আর ছোটোখাটো প্ল্যাটফর্মের মতোই, স্টেশনের মতোই নীরব, চুপচাপ এবং খুব বেশি ভিড়ভাট্টা নেই। বাইরে আমরা বেরিয়ে এসেছি। দেখুন অটো, দেখুন কত অটো দাঁড়িয়ে আছে, প্রচুর অটো দাঁড়িয়ে আছে। সামনে বাবুদা হেঁটে চলেছে। আমরা এখন এখান থেকে অটো ধরবো। এই বিন দাদা ধরে আমরা এখান থেকে রামকৃষ্ণ মিশন ঘাটশিলা গিয়ে পৌঁছাবো। তো আমরা একজনের সাথে কথা বলেছিলাম, মাত্র 10 টাকা করে চাইলো। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। বড় একটি অটো চাইছি যাতে সবাই একসাথে ধরে যায় সেইভাবে। এবং যেতে যেতে ইচ্ছা আছে কোথাও দাঁড়িয়ে একটু চাও খাবো। তাহলে চলুন এখানে যাক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘাটশিলার রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে। দেখুন যেখানে আমরা ঘাটশিলায় ঘুরতে এসে এইখানে উঠেছি। আমার কাছে খুবই ভালো জায়গা মনে হয়েছে, কারণ স্টেশনের খুব কাছে এবং শান্ত পরিবেশ। সবচেয়ে আরেকটা বড় কথা, এখানে একদম নিশ্চিন্তে কোনো নির্ভয়ে থাকা যাবে, এই একটা বড় কথা। এই ঘর পেতে গেলে আপনাকে কি করতে হবে তা আমার ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো, সেখান থেকে বুক করতে পারবেন। তবে বলে দিই এটুকু, যেটা সেটা আপনাকে মেইল দেবো, মেইল করে জানাতে হবে ওদেরকে, ওরা কনফার্মেশন দেয় তারপরে। এবং এখানে যদি কেউ মানে শিষ্য হয়ে থাকেন তাহলে একটু আলাদাভাবে ফেসিলিটি পেয়ে থাকেন আমার ধারণা। হ্যাঁ, কারণ
জিজ্ঞাসা করে ওরা যে দীক্ষা নিলে কার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, সেই থেকে বোঝা যায় যে ওরা সেদিকটাকে ওরা গুরুত্ব দিয়ে থাকে। খুব ভালো জায়গা, আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এবং ঘাটশিলা আমি ঘুরতে এসেছি, ঘুরবো, এর সমস্ত ছোটোখাটো জায়গাগুলোতে সব ঘুরবো, যেখানে যেখানে ঘোরার মতো জায়গা সব ঘোরার ইচ্ছা আছে এবং আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব। এখানে আমি লাক্সারিভাবে থাকতে আসিনি, এখানে একদম কম বাজেটে কীভাবে ঘাটশিলাকে খুব আপন করে সুন্দরভাবে ঘোরা যায় সেটাই আমি চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখাবো। এবং সেই জন্যেই চলুন তাহলে এগিয়ে চলি সামনের দিকে ঘোরার জন্য প্রস্তুতি। রামকৃষ্ণ মঠ, এখানে আমরা উঠেছি, আমাদেরকে দুটো ঘর অ্যালট করেছে এরা। আমি আজ সকালে ঘাটশিলার ঝাড়খণ্ডের ঘাটশিলাতে এসেছি ঘোরার জন্য। এবং এই ঘাটশিলাতে আমি যেখানে আছি আজকে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের। আবেদন করলে ওরা ঘর দেয় এবং তার মধ্যে বিশেষ একটু ক্রাইটেরিয়া থাকে, সেটা হচ্ছে যদি কেউ শিষ্য হয় সে আগে পায় বা অন্যান্যদেরও দেয়, সবাইকেই দেয়। আমরা এসেছি 8 জন, এক একটা ঘরে 4 জন করে আছি। দেখুন আমরা যে ঘরটায় আছি সেই ঘরটা কেরম দেখুন। আর একটা কথা বলে নিই, এর প্যাকেজ হচ্ছে 500 টাকা করে পার ডে, খাওয়া দাওয়া থাকা। খুবই ভালো, মানে ঘর কেমন আগে দেখুন, তারপর কথা বলছি আপনাদের। দেখুন ঘর কিন্তু সত্যি ভালো, না গেলে বুঝতে পারবেন না, সত্যি অসাধারণ। দুটো খাট আছে দেখুন, এই একটা আর এই একটা খাটে দুটো করে বালিশ আছে, সুন্দর দেখুন। আর এটাতেও দেখুন আছে থাকার জায়গা, দেখুন এই আলমিরা একটা টেবিল আছে, ওয়ার্কিং টেবিল, চেয়ার, আর এই যে হচ্ছে বেসিন আছে আর বাথরুম দেখুন, দেখুন গিজারও আছে, দেখুন গিজারও আছে দেখুন। আবার দেখুন ইয়েও আছে, এসিও আছে, দেখুন এসিও আছে। ঘর হিসাবে খুব ভালো, দারুণ সুন্দর ঘর। আমাদের দুটো ঘর নিয়েছি, তার মধ্যে এটা একটা দেখালাম, আর একটা ঘর হচ্ছে ওই সামনের দিকে দেখুন। আমাদের একটা ঘর এই পাশে, আর একটা ঘর, দুটো ঘর বাদ দিয়ে ওই দিকে দেখুন, ওই সামনে একই রকম, মানে যে কোনো বড় একটি হোটেলের মতো। এসি আছে, গিজার আছে, কি নেই, খাট আছে, সব কিছু আছে। কিন্তু কত খরচ, খাওয়া দাওয়া থাকা সব মিলে মাত্র 500 টাকা। বাইরের দিকটা আপনাদের দেখাই, স্টেশনের খুব কাছে হওয়াতে এখানে ট্রেনের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। আপনাদের বলেছিলাম সবচেয়ে কম খরচে ঘোরা দেখাবো। প্রথমটি দেখলেন হোটেল, সামনে মন্দির, দূরে দেখতেই পাচ্ছেন সামনে মন্দির। মন্দির ওইটা না, সামনে তো ওই যে মন্দির, সামনে মন্দির। স্বামী বিজয়ানন্দ ভবন। চলুন ভেতরের দিকে যাই, একটু দেখতে হবে। চলুন। আজকে খুব ভোরবেলা রওনা দিয়েছি, এই জন্য গলা খুসখুস করছে। প্রথমে একটা ভুল শুধরে নিই, এটা কিন্তু হোটেল নয়, এটা কিন্তু আশ্রম। খুব সুন্দর জায়গায় আছি, আমার কাছে মানে এই জন্যই ভালো লাগছে যে এখানে এইরকম নিরিবিলি জায়গায় থাকার একটা আলাদা অনুভূতি, আলাদা সৃষ্টি হয়, অসাধারণ। এখানেও ঘর আছে। আমরা যেহেতু আমাদের সব একটু বয়স্ক লোক, সিনিয়র সিটিজেনের কয়েকজন আছে, তারা হাঁটুতে প্রবলেম আছে, তারা নিচেই লাইক করেছে, তাই জন্য নিচেই ঘর নেওয়া হয়েছে। আমরা মোট এসেছি 8 জন। আমাদের মধ্যে একজন আছে হচ্ছে রামকৃষ্ণ মিশনের শিষ্য, বেলুর মঠের বাবুদা, ওই সমস্ত ঘরটা বুক করেছে। আমরা দুপুরের খাওয়ার পরে বেশ কিছুটা ঘুমিয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি আশেপাশে ঘুরে দেখার জন্য। এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জ, যা তার প্রথম পত্নী গৌরী দেবীর নামকরণেই করা হয়েছে।
এই বাড়িটি 1930-এর দশকে তিনি অধিগ্রহণ করেন এবং এখানে প্রায় 20 বছর কাটিয়েছেন। বিশেষ করে পুজোর সময় তিনি এখানে চলে আসতেন। গৌরী দেবী বসিরহাটের পানিতর গ্রামের বাসিন্দা ছিলেন এবং 1917 সালে মাত্র 14 বছর বয়সে বিভূতিভূষণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিবাহের 1 বছরের মধ্যেই তার মৃত্যু হয়। স্ত্রী স্মৃতিচরণে বাড়ির নাম রাখা হয় গৌরী কুঞ্জ। এটি ঘাটশিলার ডাইগোড়া এলাকায় অবস্থিত এবং বর্তমানে একটি হেরিটেজ সাইট ও মিউজিয়ামের পরিণত হয়েছে। বাড়ির রান্নাঘর, শয়নকক্ষ, বিশ্রাম ঘর এখন লেখকের পোশাক, পাণ্ডুলিপি, চিঠিপত্র, পারিবারিক ছবি দিয়ে সজ্জিত। ভাই নটুবিহারীর লাগানো আম গাছ এখনও দাঁড়িয়ে আছে এবং এটি পর্যটকদের জন্য দর্শনীয় স্থান। মূল রাস্তার নাম অপুর পথ এবং পিছনে তারাদাস মঞ্চ নামে একটি স্থান রয়েছে যেখানে স্থানীয় শিশুদের বাংলা শিক্ষা দেওয়া হতো। এবং এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ, এটা কিন্তু মূল আকর্ষণ এখানকার। আমার বারবার মনে হয় যে ঘাটশিলার এই গৌরীকুঞ্জ যেন পথের পাঁচালীর জীবন্ত পাতা। গৌরীকুঞ্জে বিভূতিভূষণের স্মৃতিময় বাসস্থান দেখে আমরা এখন পুকুর পাড় ধরে ঝোপঝাড় ও জঙ্গলের মাঝ দিয়ে এগোচ্ছি সুবর্ণরেখা নদীর দিকে। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘাটশিলায় থাকাকালীন হয়তো এই পথগুলো দিয়েই হাঁটতেন, যা পথের পাঁচালীর মতো উপন্যাসে জীবন্ত হয়ে উঠেছে। ঝোপঝাড়ের মধ্য দিয়ে নদীর তীরে পৌঁছানোর অভিজ্ঞতা তার লেখায় বাস্তব ভিত্তিক। সুবর্ণরেখা নদী ঘাটশিলার হৃদয়, যার তীরে তিনি দিনের বেলায় ঘুরে বেড়াতেন এবং সন্ধ্যায় ফিরতেন বাড়ি। এই রুটটি আজও অপরিবর্তিত, পর্যটকদের জন্য দর্শনীয় এবং লেখকের জীবনের সাক্ষী। মনে হয় যেন নদীর ঝিরঝিরে স্রোতের মন ভরে নিতেন, যেন অপুর মতো ছুটে চলতেন প্রকৃতির ডাকে। আমরা চলেছি দেখুন নির্জন জায়গা, একদিকে পাঁচিল আর বাঁদিকে ফাঁকা জায়গা, সামনে সুবর্ণরেখা নদী। মাঝে মাঝে সূর্যকে দেখতে পাচ্ছে, দেখুন ফাটা পাঁচিল কত পুরনো দিনের। এই সেই কাশ গাছ, তার পাশ দিয়ে আমরা চলেছি সুবর্ণরেখা নদীর দিকে। আমার বারবার মনে হচ্ছিল সাহিত্যিকের কথা, উনি যেন এই রাস্তা ধরেই হাঁটতেন, আমরা সেটাই যেন অনুসরণ করে চলেছি। দূরে দেখুন সূর্য, কি অসাধারণ লাগছে। ওই দূরে দেখুন কিছু লোক দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু আমাদেরই কেউ, আমাদেরই গ্রুপের। তারা একটু এগিয়ে গেছে, আমি হয়তো পিছিয়ে পড়েছি। সেই আল ধরে এগিয়ে চলেছি আস্তে 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 সুবর্ণরেখা নদীর তীরের দিকে। আর ভাবছি সেই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই কথা। আরণ্যকের পাতা উল্টে দেখুন, সুবর্ণরেখা এই জঙ্গল ছেয়ে বয়ে যায়। বিভূতিভূষণের চোখে যেন সোনার স্বপ্ন। তিনি লিখেছেন, নদীর স্রোতে জঙ্গলের হাসি মিশে আছে, আজও এই পথে হাঁটলে তার সেই অনুভূতি জেগে ওঠে। এই কথাগুলি মনে আসতেই যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে, আমি যেন সেই পথকেই অনুসরণ করে চলেছি। ঘাটশিলার সুবর্ণরেখার যে নদী আছে, সেই নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে আছি। দেখুন এই মুহূর্তে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে এই ঢিলছোড়া দূরত্বে কিছুটা এগিয়ে আসলে পরেই এই সেই সুবর্ণরেখা নদী। দেখুন ঘাটশিলার গৌরীকুঞ্জে থাকাকালীন সুবর্ণরেখা নদী তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল, যা তার উপন্যাস আরণ্যকের প্রকৃতির বর্ণনায় সুন্দরভাবে ফুটে উঠেছে। এই নদীর ঝিরঝিরে স্রোত, তীরবর্তী ঝোপঝাড় ও সবুজের মায়া তার লেখায় প্রভাবিত হয়েছে, যেন নদীটি তার কল্পনার অংশ হয়ে গেছে। তবে সরাসরি কবিতার আকারে সুবর্ণরেখার কোনো রচনা তার নামে নথিভুক্ত নেই। ওই দূরে যে উকি দিচ্ছে নদীটি, ওইটি সুবর্ণরেখা নদী, যার কল্পনায় বিভোর ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সরু রাস্তা চলে গেছে, দুপাশ দিয়ে অনেক বড় বড় ঘাস হয়েছে। দেখুন এই যে এগুলো সমস্ত জঙ্গল, এগুলো কি বলে, খাক গাছ। দেখুন অসাধারণ লাগছে এই জায়গাটা দিয়ে হাঁটতে। ডান দিকে সেই
সুবর্ণরেখা নদী। এই পৃথিবীর ধুলির মাঝে আমি খুঁজি অন্তরের পথ, শিশির ভেজা ঘাসের ডগায় জ্বলে ওঠে ঈশ্বরের আলোক। আহা, কি অসাধারণ লাগছে বলুন তো হাঁটতে। জীবন যে কত সরল হতে পারে এই মাঠের ঘাস আমাকে শেখায়। এগুলি আমার নয়, সাহিত্যিকের কথায় টুকরো টুকরো অংশ। দূরে সেই ঘর বাড়ি দেখা যাচ্ছে এই শহরের, তার থেকে কিছুটা দূরে এই সুবর্ণরেখা নদী এবং তার পাশ দিয়ে বড় বড় সমস্ত ঘাস হয়েছে দেখুন। বর্ষার সময় এখানে যে জল হয় তার প্রমাণ পাচ্ছে, যে নালাটা দেখা যাচ্ছে বড়, গায়ে সেই জলের দাগ এখন পরিষ্কার বোঝা যাচ্ছে, যদিও তা শুকিয়ে গেছে। সুবর্ণরেখা নদীর পাড়ে আমি হাঁটছি, আর সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। জলের গায়ে লালচে আলো ঠিক যেন দিনের শেষ কথাগুলো নদীকে বলে দিচ্ছে। এই নীরবতার মধ্যেই মনে পড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি বলেছিলেন, না বলেও বুঝিয়ে দিয়েছিলেন, জীবন আসলে খুব সাধারণ, খুব সুন্দর। এই নদী, এই আলো, এই বাতাস, এদের কোনো তাড়া নেই, তবু এদের মধ্যে লুকিয়ে আছে এক গভীর শান্তি, এক অদ্ভুত ঈশ্বরবোধ। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি, কিছুই চাই না, কিছুই বলি না, শুধু মনে হয় এই মুহূর্তটাই জীবন। আমি একদম সুবর্ণরেখা নদীর পাড়ের দিকে যাচ্ছি। বড় রিমোট অঞ্চল, এখানে কোনো লোক নেই বললেই চলে, শুধু আমি এবং আমার সাথে আসছে বাবুদা, এই দুজনেই আমরা চলেছি। দেখা যাক, একটু যাই তো। একটু ভয় ভয় লাগছে, একদম ফাঁকা জায়গায়, অপরিচিত জায়গায় এসেছি। এখানে আমাদের সাথে যারা এসছে সবাই ওপরে রয়ে গেছে। আমি বললাম চলো একটু ঘুরে আসি, দেখা যাক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়িতে গেলাম, এখন আপনাদেরকে দেখালাম। ভিতরে ফটোশ্যুট করতে দেয় না, ভিডিও রেকর্ডিং করতে দেয় না, কারণ এখানকার সম্বন্ধে ভুলভাল তথ্য নাকি বলে ওরা প্রচার করছে বিভিন্ন ইউটিউবে। সেই জন্যেই এখানে এখন রেকর্ডিং করতে দেয় না। দেখুন, এই সেই সুবর্ণরেখা নদী, সূর্য অস্ত যাচ্ছে। একদম এসছে, এর পারে আর যাওয়া সম্ভব না, পুরো জঙ্গল এদিকে একদম। এরপরে এক পাও এগোনো সম্ভব নয়, এত জঙ্গল। ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ থাকি, কিন্তু উপায় নেই, রাত হয়ে যাচ্ছে। আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রমে ফিরতে হবে এবং ওখানে সন্ধ্যায় যে অনুষ্ঠান হয় তা আমরা দেখব এখন। চলুন। প্রত্যেক দিন সন্ধ্যায় এই ঘাটশিলা রামকৃষ্ণ মিশনে খুব সুন্দর অনুষ্ঠান হয় এবং তার জন্য চেয়ার পাতা হয়ে গেছে দেখুন। সমস্ত আশেপাশের লোকরা আসবে এবং আশ্রমে যারা থাকেন তারা আসবে এবং আমরা যারা অতিথি হিসাবে এসেছি তারাও আসব। এই ভাবনা চিন্তা থেকেই এখানে অনুষ্ঠান হয় এবং প্রত্যেক দিন হয় এবং সেই জন্য চেয়ার পাতা হয়েছে। আজকে সেই অনুষ্ঠান দেখব বলেই অপেক্ষা করছি। চলুন। সুন্দর কমলানন রাম কুসুমায়ুধ তনু সুন্দর কমলানন রাম কুসুমা নিত ভিগু সম্ভব মদ মার্দ রাম বসুমানিত ভিগু সম্ভব মদ মার্দ রাম কনকাম্বর কমলাসন জনকাখিল ধাম কনকাম্বর করুণারস বরুণালয় নত বৎসল রাম করুণা রস বরুণালয় নত বৎসল রাম শরণং তব চরণং ভব হরণং মম রাম তব চরণং ভব হর। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যার পরে রাত্রি, এবং দেখতেই পাচ্ছেন তার সৌন্দর্য চারিদিকে ফুটে উঠেছে কি সুন্দরভাবে। এদিকে মহারাজের উদ্ধত কণ্ঠে কি সুন্দর বন্দনা, সেটাও আমরা শুনছি, ভালোই লাগছিল খুবই। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি এই আশ্রমে, এই গান শুনেছি, এই স্রোত শুনেছি, খুবই ভালো লেগেছিল আমাদের।
আজকে আমরা হাওড়া থেকে বারবিল জনশতাব্দী ধরে এই ঘাটশিলা এসে পৌঁছেছি। তো কাদের সাথে এসেছি সেটা তো একটু আপনাদের জানা দরকার, কারণ আমি সাধারণত যাই মেঘা, মানজি বা আমার বড় কাকু কাকি এদের সাথে ঘুরি সাধারণত, বা আদি কৈলাস, পঞ্চচুল্লি, অন্য বন্ধুদের সাথে। এরাও আমার বন্ধু, কিন্তু আমার সঙ্গে দাদা, একটু বড় আমার থেকে এরা। সেই এদের সাথে এসেছি। প্রথমে একবার দেখুন এদের সবাইকে। এই যে। ইনি হচ্ছেন অজয় দা, এক সময় স্টেট ব্যাংক ফরেন ডিপার্টমেন্টে ছিলেন। সেই বৃন্দাদা, বৃন্দাবন পোদ্দার। আর এই যে হচ্ছে বাবুদা, এও ব্যাংকে ছিল। বাবুদা আপনি কোন ব্যাংকে ছিলেন? হ্যাঁ, ব্যাংক অফ ইন্ডিয়াতে ছিলেন এই বাবুদা। এ সোদপুরে থাকে। ইনি হচ্ছেন জগদীশ বর্মন। ইনি তাজ বেঙ্গল হোটেলে একসময় ছিলেন। বাদল চক্রবর্তী, ফর্মার ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, নাও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। হ্যাঁ, উনিও ছিলেন ব্যাংক, উনিও ব্যাংকে ছিলেন। আর আরেকজন ছিল এই যে প্রশাসনে, পুলিশে, উত্তম দা। উত্তম দা পুরোনোটা কি? উত্তম কুমার দাস। প্রসিদ্ধ মিষ্টি ও এখন কিন্তু বিরাট ব্যবসায়ী মিষ্টি। আজকে সবার জন্য দেখুন কত মিষ্টি নিয়ে এসছে, দেখাচ্ছি আপনাদের, একটু দেখাই। দেখুন, একটু দেখান তো, ভালো একটু দেখুন কত মিষ্টি নিয়ে এসছে। মোয়া থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যাগে ঢুকে গেছে। আমরা খেয়েছি, আবার কালকে খাবো সমস্ত মিষ্টি। 3 দিনের মিষ্টি আছে। শুনুন, আজকে আমরা ঘাটশিলায় নেমেছি। ট্রেনে নামার পরে ওখান থেকে অটো করে ধরে আমরা এসেছি আমাদের এই রামকৃষ্ণ মিশনে। এই রামকৃষ্ণ মিশনে যিনি অ্যারেঞ্জ করেছেন, উনি শিষ্য, সে হচ্ছে এই বাবুদা। সমস্ত অ্যারেঞ্জ করেছে, শুনবেন ওনার কাছে সব কিছু। তার আগে বলি, তারপরে আমরা ওখান থেকে এসে এখানে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলা আবার একটু ঘুমিয়েছি আমরা সবাই মিলে, 2টো ঘর নিয়ে আছি। এবং ঘুমাবার পরে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। ঘুরতে বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জতে। সেখানে ঘুরেছি। ভেতরে ঢুকতে দেয় না ক্যামেরা নিয়ে, তাই শুধু রেকর্ডিং করতে পাইনি, আপনাদের দেখাতে পারবো না। ওখান থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা একটু এগিয়ে গিয়েছি সামনের দিকে। সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী, সেটা আমরা পুরো দেখতে পাবেন আমার ভিডিওতে, খুব সুন্দর হয়েছে। এবার বাবুদাকে কাছে শুনুন যে এই যে আমরা এখানে এসেছি, উনি কীভাবে কী ম্যানেজ করেছে, কীভাবে বুক করেছে আমি ঠিক জানি না। আমি শুধু এখানে ওনার সাথে চলে এসেছি, ব্যাস, বাদবাকিটা ওনার কাছে শুনুন। বাবুদা কীভাবে বুক করেছেন একটু বলেন একটু, আমার যারা আছে ইউটিউবে তারা একটু শুনতে পাবে। রামকৃষ্ণ মিশনের এই মঠ, এটা ঘাটশিলা মঠ, এখানে বুক করতে গেলে রামকৃষ্ণ মুভমেন্ট বলে একটা বই পাওয়া যায়, সহজ পদ্ধতি এটা। সেখানে রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত যতগুলো সেন্টার আছে তার ঠিকানা দেওয়া আছে এবং মেল অ্যাড্রেস দেওয়া আছে। এখানে আসতে গেলে কম করে 2 মাস আগে মেল করতে হবে, তাহলে এখানকার ঘর পাওয়া যাবে। এখানে যে গেস্ট হাউসটা 3 তলা, তাতে মোটামুটি 30-35 জনের থাকার অ্যাকোমোডেশন আছে। সব এসি, গিজার, সব রকম। বড় বড় হোটেলগুলোতে যে ফ্যাসিলিটি থাকে, কম করে 2 মাস আগে মেল করতে হবে। 2 মাস আগে মেল করলে ওনারা তার রিপ্লাই দেবে, যদি অ্যাভেলেবেল হয় সেখানে পাবেন। এখানে থাকা খাওয়ার কিছু নিয়ম আছে। নিয়মটা হলো মঠ মিশনের যে নিয়ম সেটাকে মানতে হবে। এরা যা বলবে বা নিয়ম লেখা আছে, অফিস ঘরে দেখলে পাওয়া যাবে, ওরা প্রথমে বলেও দেয়, সেটা না মানলে কিন্তু হবে না। এটা মিশনের সেন্টার বিশেষ করে। আর এদের থাকা খাওয়া নিয়ে 500 টাকা করে পার ডে, পার হেড। কবেলা খাওয়া? সকাল থেকে রাত 4 বার। সকালে ব্রেকফাস্ট আছে, দুপুরবেলা খাওয়ার আছে, লাঞ্চ আছে, তারপরে স্ন্যাক্স আছে বিকেলবেলা 4-4:30টার সময়, আর রাত্রিবেলা 8:30টার সময় ডিনার। এই হলো 4 বারে খাওয়া। শুনলেন তো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সমস্ত কিছু, আপনারা পাবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি মৃত্যুঞ্জয়, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয়। এই যে এবার বাদলদা, এই হচ্ছে আমাদের বর্মনদা, খুব মানে সমস্ত খুব ভালো ম্যানেজ করে সমস্ত কিছু, আমি দেখেছি দারুণভাবে। বর্মনদা, আপনি তো আগে অনেকবার ঘুরেছেন, আমাদের সাথে প্রথম আসলাম। রামকৃষ্ণ মিশনের সঙ্গে প্রচুর আমি ঘুরেছি, বিশেষ করে বাবু আমাদের কলিগ, একসঙ্গে প্রায় দীর্ঘ 40 বছরের আমাদের বন্ধুত্ব। এই সমস্ত গ্রুপটা একসঙ্গে কলেজে পড়া থেকে এদের সঙ্গে আমাদের সম্পর্ক প্রায় 40-45 বছর ধরে আমরা একই সঙ্গে ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। তো এইবারও এখানে এসেছি নতুন জায়গা দেখার জন্য, খুব ভালো লাগছে, খুব মনোরম পরিবেশ। আসুন আপনারা দেখে যান। রামকৃষ্ণদেবের সন্ধ্যার সময় আরতি হয়, খুব ভাল লাগে, এসে প্রসাদ গ্রহণ করবেন। এবং আমরা কালকে সকালবেলা একটা গাড়ি বুক করেছি, লোকাল সাইট সিইংয়ে যাব।
সুতরাং কালকে আপনাকে সমস্ত ডিটেলস ওরা বলবেন। মানে অ্যারেঞ্জ কোথা থেকে? আমরা স্করপিও এখান থেকে বুক করেছি, 3,500 টাকা নেবে বলেছে। লোকাল সাইট সিইংও ঘোরাবে, সকালবেলা একটা পোর্শন বিফোর লাঞ্চ অবধি, আবার আফটার লাঞ্চ বাদ বাকি জায়গাগুলো আমাদের ঘুরিয়ে দেখাবে। আপনারা শুনলেন তো যে এখানে গাড়ি কিন্তু এখান থেকে ম্যানেজ হয়ে গেছে। 3,500 টাকা নিয়েছে। আমরা খুব একটা বার্গেনিং করিনি, স্করপিও গাড়ি দিয়েছে, যেহেতু আমরা 8 জন আছি সেই গাড়িতে আমরা যাবো সবাই ঘুরতে। আর এবার প্রশাসনের লোককে একদিন ধরি, আমাদের পুলিশে ছিল, কী হলো যে মিষ্টি খাইছে আমাদেরকে। তা আপনার তো আগে অনেকবার বহুবার ঘুরেছেন বৃন্দাদাদের সাথে, অনেক বছরের বন্ধুত্ব আপনাদের। এই যে এইবারের ট্যুরটা কেমন লাগছে? ট্যুরটা খুব ভালো লাগছে, খুব সুন্দর ট্যুর, খুব ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। এই যে উত্তমদার সাথে কথা বললাম, এবার আসছি বৃন্দাদা। তুমি তো বহু বছর থেকে এই ট্যুর করো বন্ধুদের নিয়ে। তো মানে এর আগে কোথায় কোথায় গেছে মোটামুটি একটা মনে করার চেষ্টা করো। মোটামুটি আমার আন্দামান এবং ছাড়া মোটামুটি সব জায়গায় হয়ে গেছে। আর গুজরাট যাওয়া হয়নি, রাজস্থান ফাস্তান সব হয়ে গেছে। ছোটোখাটো পশ্চিমবাংলার সব জায়গায় ঘুরেছো? মোটামুটি ঘুরেছি। ডিবিসির যে আছে মজুমদার নিবাস, ওইখানটা খুবই ভালো, চারদিকে জলে ঘেরা জায়গা। ওটা আপনাদের মনোরম পরিবেশ। এবং নতুন একটা জায়গা হয়েছে, সেটা হচ্ছে আমাদের সাউথ 24 পরগনার শেষ গ্রাম হচ্ছে গোবর্ধনপুর। নেক্সটে যাবো কিন্তু গোবর্ধনপুর, ওইটা শীতকালে গেলে খুব সুন্দর জায়গা এবং শান্তশিষ্ট একটা সমুদ্র এবং নদী দুটোর মিলন পাওয়া যায় ওই জায়গাটা। জানুয়ারিতে অ্যারেঞ্জ করো। জানুয়ারির মাঝামাঝি আমরা যাব ভাবছি। আমি গত বছর ঘুরে এসেছি, বাদ খুব কম খরচায় ঘুরে আসা যায়। গিরিদা, আপনি বলেন কিছু। আমি এসবিআইতে ছিলাম। আমরা এসবিআই থাকাকালীনও চতুর্দিকে ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, ঘুরতে ভালোবাসি। তাহলে কালকে আমাদের আরও আমরা চেষ্টা করব যে বিভিন্ন যে পাহাড় আছে, পাহাড় অঞ্চলগুলি দেখার চেষ্টা করব। কালকে ঘুরবো এবং অলিতে গলিতে হেঁটে বা গাড়িতে বিভিন্নভাবে ঘোরার চেষ্টা করবো। আর শুনলেনই তো, আমরা গাড়ি বুক করা হয়ে গেছে। কালকে আমরা গাড়ি নিয়ে বেরোবো, পাহাড়ে যাব কালকে। আজকে তো জাস্ট এই এখানে ঘাটশিলা একটু মানে আভাস পেলাম যে কীরকম জায়গাটা, এর ঠান্ডাটা কীরকম, এর পরিবেশটা কীরকম একটু বুঝতে পারলাম। পুরোপুরি বুঝে উঠতে পারিনি, কালকে সম্পূর্ণভাবে বুঝতে পারবো। আজকে এসেছি 15 তারিখ, কালকে 16 তারিখ, 17, এই দুদিন থাকবো। 16, 17, 18 তারিখে আমরা এখান থেকে ব্যাক করব। তার মধ্যে অনেক কিছুই আপনাদের দেখাবার চেষ্টা করব। একটাই অনুরোধ, আমার সাথে শেষ পর্যন্ত থাকুন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। আমার সঙ্গে থাকুন। তরকারি ছিল 2 রকমের, ডাল ছিল, ভালোই বেশ খাওয়া দাওয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তারপরে বিকেলে চা দিয়েছিল, বিকেলে চা দেওয়ার পরে তারপরে সন্ধ্যাবেলায় রুটি ভাত দুটোই ছিল, তরকারি ছিল, ডাল ছিল, তরকারি ছিল একটা, আর মিষ্টান্ন ছিল, সকালেও মিষ্টান্ন ছিল। এসব খুব ভালো মতো, এদের রিফ্রেশমেন্টও ভালো, খুব যত্ন সহকারে খাইয়েছে। তো আজকে আমার এই পর্যন্তই। আবার আগামী দিন সকালে আবার দেখা হবে আপনাদের সাথে। তাহলে আজকে এখানে রাখছি। শুভরাত্রি।